বলে যে তুই তো অনেক কষ্ট করতেছিস, এখন তুই হচ্ছে একটা অ্যাপসে লাইভ কর, তোর তো মেকআপ ফেস ভালো, ওখান থেকে যদি কিছু আসে তোর প্লাস পয়েন্ট হবে, তো বাচ্চার কাছেও থাকতে পারলি, বাইরে যাইতে হইলো না। বিগো অ্যাপস। তখন আমি ওই কথা মতো ওই মানে অ্যাপসটা ডাউনলোড করি। বিগো লাইভ সম্পর্কে আগে জানতেন? ওইটা ওই দিনই আমি হচ্ছে ডাউনলোড করার পরে একটা এজেন্সির মাধ্যমে লাইভ করি। এজেন্সি বলতে আমি বিস্তারিত জানতে চাই। ওই অ্যাপসে গেলেই বলে হোস্টিং নেবেন নাকি, মানে বিভিন্ন এজেন্সিরা হচ্ছে বলে হোস্টিং নেন। এজেন্সির লাভ কি আপনাকে হোস্টিং? এজেন্সির লাভ হচ্ছে যে আমার আইডিতে যদি আমাকে কেউ যদি হচ্ছে 20,000 ডায়মন্ড গিফট করে, মানে ওখানকার কয়েন আর কি, 20,000 ডায়মন্ড গিফট করে, তো এটা থেকে ডলার আসবে 19,000 টাকা পাবো আমি। আর ওই এজেন্সি পাবে, এখান থেকে এজেন্সিও পাবে। এজেন্সি কেন পাবে? এজেন্সি আপনাকে কি সুবিধা দেবে? এজেন্সি আমাকে পরিচালনা করতেছে, কিভাবে? উনি আমাকে ওই টাকাটা উইথড্র করে বিকাশ থেকে দিবে। আচ্ছা, ওকে। আমার কিছু জানা নাই ভিগো লাইভ নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে কিন্তু আমাদের এরকম একজন অভিনেত্রী মারা যাওয়ার পরে এই ভিগো লাইভ অ্যাপটা নিয়ে অত্যন্ত সমালোচনা তৈরি হয়। ওনার লাইফের মধ্যে যেহেতু ভিগো লাইভ ঘটনাটা আছে, যে কারণে ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর ওই বিগো লাইফে একজন আসে যে আমাকে প্রচুর গিফট করেন, মানে ডায়মন্ড ছেলে আর কি, ছেলে আমাকে গিফট করেন। তখন ওনার সাথে কি কথোপকথন হয়, মানে কথা বলা যায়? কথা হয় তখন আমার। আচ্ছা। উনি আমাকে প্রচুর লোভ লালসা দেখায়। তখন এরকম আমার স্টোরিটা বলি, আমি ডান্স করতাম। তো উনি আমাকে বলে যে লাইভ করতে হবে না, তুমি কত টাকা পাও লাইভে, আমি দিব, তোমার লাইভে আর আসতে হবে না। তখন আমি এটা আমার এজেন্সিকে জানাই, বলে কি না এসব ফালতু, এরকম কত আসবে তোমার, কত গেস্ট আসবে, সবাইকে ধরে রাখতে হবে, সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলে ধরে রাখো। প্রচুর টাকা নষ্ট করতো, মানে ওই খেলতেন, আমাকে গিফট করতেন। আমি হচ্ছে মাসে 30,000 40,000 টাকা উঠাইতাম তখন ঘরে বসে ওই ভিডিও থেকে। টাকাটা কোথায় আসতো? বিকাশে? বিকাশে। হাজবেন্ড বসে থাকতেন আমার বাচ্চা নিয়ে, আমি লাইভ করতাম। হাজবেন্ড পাশে বসে থাকতো, আমি লাইভ, আর আপনি লাইভ হাজবেন্ডকে দেখাইতেন না, শুধু আপনাকে দেখা যেত? হ্যাঁ হ্যাঁ। তো তখন অবধি মানে ওই লোকটা জানতো যে আমার হাজবেন্ড আছে কিন্তু আমার সাথে নাই, মানে আমার হাজবেন্ডের সঙ্গে আমার অ্যাফেয়ার নেই। আচ্ছা, সেপারেশনে আছেন? হ্যাঁ, এটা জানতো। হাজবেন্ডের কথা বললে তো অবশ্যই আমাকে গিফট করবে না। তখন আমারও মানে একটা ভিতরে কাজ করতো যে আমার বাচ্চা নিয়ে আমাকে ভালো থাকতে হবে। আমার হাজবেন্ডের সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয়, প্রত্যেকদিন এই ঝামেলা হয় বিগো লাইফ নিয়ে। কেন? ওই যে ছেলেটা আমাকে ফোন দেয়, কথা বলতে হয়, এটা তো আপনার হাজবেন্ডও জানে। টাইম দিতে হয় ওই ছেলেটাকে, এই জন্য আমার হাজবেন্ড জেলাস ফিল করতো আর আমার সঙ্গে ঝামেলা করতো। আবার কিছু বলতেও পারে না, কারণ ওর কাছ থেকে তো টাকা আসে। হ্যাঁ হ্যাঁ। কি তখন ভয়ঙ্কর, চিন্তা করা যায়। এরকম হতে হতে একদিন আমার হাজবেন্ডের সঙ্গে প্রচুর ঝামেলা হয় ঈদের আগে। তখন আমি বলি যে আমি বাড়ি যাব, ওই ছেলেটা তখন আমাকে 10,000 টাকা পাঠান। আপনার হাজবেন্ড ছেড়ে দিতে বলে, আপনি ছাড়েননি কেন? বলি, তখন আমি বাড়ি যাই, ছোট থেকে এই পর্যন্ত মেবি 3বার গেছি গ্রামের বাড়িতে, মানে এত কেউ কেয়ার করে না, এই জন্য আমি যাই না। যখন টাকা দিতাম তখন কেয়ার করতো, তখন 2বার গেছিলাম। ভিগো লাইভে আপনি যে ডান্স করতেন, এখানে কি সবাই দেখতে পেত নাকি শুধু উনি দেখতেন? সবাই দেখতে পারত, ওয়ার্ল্ডের সবাই, যে কেউ। তাহলে উনি শুধু আপনাকে গিফট করতে কেন? উনি না, উনি সহ আর অনেকেই গিফট করতো, বাট উনি হচ্ছে টপার থাকে না, কে কার টপে থাকবে এরকম একটা পুরো আচ্ছা, পয়সা দিয়ে আসলে কে কার টপে থাকবে এরকম। হ্যাঁ, প্রবাসী যারা থাকে আর কি, বিশেষ করে আমার হাজবেন্ড একদিন লাইভ করা অবস্থায় আমাকে মারধর করে ভিগোর মধ্যেই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ডান্স দেখতেছে সেটা তার ব্যক্তিগত রুচি, কিন্তু যে ডান্স ফ্রি দেখা যায় সেখানে কেন এত টাকা ব্যয় করে লোকজন? ওইটা হচ্ছে ওরা ঠেলে দেয় আর কি, এটাই। আইডিয়া ক্লিয়ার হলাম না, বাট এটা আমার লাইফে হয়েছে এবং ওখানে গিয়ে যে টাকা পয়সা ইনকাম করা যায় এটা নতুন কথা না। তারপরে আপনাকে হাজবেন্ড লাইভের মধ্যে মারে, ওই ছেলেটা কোথায় থাকে তখন? দেশে থাকে না দেশের বাইরে? বাইরে থেকে, দেশের বাইরে থাকে। বেশিরভাগ অর্থ কিন্তু এই দেশের বাইরে যারা থাকেন এরাই এই কাজগুলা করেন। কেন করেন আমি জানি না, এত কষ্টের টাকা আপনাদের, এত কষ্টের টাকা। জি, তারপর উনি আমাকে বলেন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে, উনি আমাকে টাকা দেন, আলাদা বাসা নিতে বলেন। আমার হাজবেন্ড আমাকে মারছে, এটা একটা ক্ষোভ ছিল, রাগ ছিল আমার। তো ওনার কথা মতো আমি চলে যাই বাসা থেকে, যে বাসা নিয়ে আলাদা। আবার আরেকটা ফ্রেন্ডের সাথে, ও ডান্স করতো আগে, মানে তারপর ডান্স ছেড়ে দিছে, মানে গ্রাম থেকে ঢাকায় আসছে আর কি। ওর সঙ্গে যোগাযোগ করে একটা ফ্ল্যাট নিয়ে নেই, আমার বাচ্চা আর আমি থাকবো, উনি আমাকে চালাবে। টাকা দিতেন প্রত্যেক মাসে, 2-3 মাসে এইভাবে চালান আমাকে। ডিভোর্স কি দিয়ে দেন আপনার হাজবেন্ডকে? না, তখন অব্দি ডিভোর্স দেই নাই আমি। আচ্ছা, আমাকে এইভাবে চালান। তখন আমার ওনার সাথে আপনার সম্পর্কটা কেমন তখন? মানে আপনার হাজবেন্ড গভীর, মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার হাজবেন্ড তখন আছে, ডিভোর্স হয় নাই? না। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স তখন 7 মাস 8 মাস। 7 মাস। আর ওনার সাথে সম্পর্ক গভীর বলতে? গভীর সম্পর্ক। তো পরবর্তীতে আমার হাজবেন্ড আমাকে করবে এরকম একটা হুমকি দেন, কিংবা করে। আপনার হাজবেন্ড হুমকি দিয়ে কেন দিল?
মানে তার বাচ্চাকে ছাড়া সে থাকতে পারতেছে না, এটা বলেন আমাকে। ওকে। এক পর্যায়ে যে সে হচ্ছে ঘুমের ওষুধ খান অনেকগুলো, আমার হাজবেন্ড খেয়ে মানে অবস্থা নাজেহাল, মেডিকেলে ভর্তি করে রাখছে। আমাকে ফোন দেন আমার শাশুড়ি, যাই আমি। যে লোকটার সঙ্গে আপনার এই সম্পর্কটা, ওই লোক কি বিবাহিত ছিল তখন পর্যন্ত? আপনি কি জানেন? তখন পর্যন্ত আমি জানতাম সে বিবাহিত না। বিবাহিত না, ওকে ফাইন। তারপর? তারপর হচ্ছে আমার হাজবেন্ডের কাছে যাই, এটা আবার ওই যে আমার সঙ্গে যে ফ্রেন্ডটা থাকতো ও ভিডিও লাইভ করতো, ও আবার বলে দিছে। ওই ওই ছেলেটাকে? হ্যাঁ ওই ওই ছেলেটা। ছেলের নাম কি ছিল? তারপর? তো তখন সে বলে দিছে যে এরকম এরকম আমার ডান্স জগতে সবাই আমাকে চিনি। তখন আমাকে উনি বলেন চলে গেছে আর হাজবেন্ডের কাছে। তো আমার হাজবেন্ড তখন মেডিকেলে ছিলেন 2 দিনের মতো, তারপর বাসায় আনি। আনার পরে মিলচাল করার চেষ্টা করি যে থাক, যা হবার হয়েছে। আপনার হাজবেন্ড তখন জানতো যে এই লোকের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ। তখন আপনার হাজবেন্ড সহ্য করছে কিভাবে? আর আমি বুঝি না আপনি ভাই কেমন হাজবেন্ড, জানাশোনার পরও বারবার ওয়াইফকে কাছে নিচ্ছেন, আপনি ডিভোর্স দিয়ে দেন। তারপর আর কি আমার হাজবেন্ডের কাছে যাই, তখন আমার হাজবেন্ড টাইসের কাজ করতো, কাজ করা শুরু করছে, মানে ঘরে চাল নাই, খাবে কি বাচ্চা। আপনার হাজবেন্ড জানতো যে আপনি ওনার সঙ্গে এতটা গভীর সম্পর্কে গেছেন? হ্যাঁ। তো একদিন কাজে যান, হঠাৎ করে একদিন ফেসবুকে দেখিয়েছে আমার এই ভিডিওগুলো, অশ্লীল ভিডিও। ফেসবুকে আমার নাম সেম আইডি খুলে করেছে? আইডি খুলে আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিলেন, আমার মামা, আমার মানে আমার চাচা, আমার যে সৎবাপ সে, আমার বোন, মানে যারা ছিলেন আর কি, আমার গ্রামবাসী যারা, সবাই আমার অ্যাড ছিলেন আমার ফেসবুকে, সবাইকে ইনবক্সে এগুলো দেন। আমি এখানে একটা কথা একটু বলে রাখি, প্রতিটা গল্পই আমরা এখানে নিয়ে আসি মানুষকে সচেতন করবার জন্য। ওনার গল্পের আজকের যে প্রেক্ষাপট সেটা আপনারা দেখেছেন, এবং একই সাথে ওনার গল্প এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আপনারা জানেন, ওনার লাইফে কী হয়েছে সেটাও আমরা যাব পরবর্তীতে। কিন্তু আমি এখানে একটু সতর্কবার্তা দিতে চাই, বিশেষ করে আমার দর্শক যারা আছেন। এই গল্পেরই কোনো একটা বিশেষ অংশ কেটে নিয়ে, ধরেন আমি ওনাকে প্রশ্ন করছি বা ওনার সাথে সম্পর্কটা কেমন, সামান্য একটা অংশ কেটে নিয়ে আগ পিস করে এই গল্পটাকে যথেষ্ট রকমভাবে বাজেভাবে উপস্থাপন করা সম্ভব। অনেকেই ফেসবুকে গল্পের সামান্য একটা অংশ কেটে নিয়ে খুব পচা পচা থাম্বনেইল দিয়ে সেগুলোকে বিভিন্ন মাধ্যমে ছাড়ছেন। এতে করে আমার তো অবশ্যই, এবং একই সাথে আমাদের যারা দর্শক আছেন তারাও অনেক বেশি মনক্ষুণ্ণ হচ্ছেন। যারা এই কাজটি করছেন তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সতর্ক করছি, দয়া করে এমন কাজ করবেন না। আমরা অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কারণ একটা বিষয়কে আপনি ভুলভাবে উপস্থাপন করছেন। সো এটা করা যাবে না। এতে করে আমার ক্ষতি হচ্ছে এবং একই সাথে আমাদের অনুষ্ঠানেরও ক্ষতি হচ্ছে। ঠিক আছে? কোনো কথার একেবারে শুরু শেষ পর্যন্ত না শুনে, শুধু সামান্য একটু অংশ শুনে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক বেশি জাজমেন্টাল, অনেক বেশি ওপিনিয়ন দিতে পছন্দ করেন। সো দয়া করে এই কাজটা করবেন না। তাহলে আপনার ওই আইডিটা, এটা কি আপনারই ছিল নাকি ও নিজে বানিয়েছে? নিজে বানিয়েছে। আমার তখন এই সেটা হ্যাঁ বানিয়ে এখনো আছে আইডি, আপনার এই ফুটেজগুলো দিয়েছে? ফুটেজগুলো দিচ্ছে, ইনবক্সে দিচ্ছে। আসলে এতটুকু মাথায় ছিল না যে উনি এসব স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিন ভিডিও করে এসব রাখবে। তো উনি এটা ওইরকম স্ক্রিন ভিডিও করে রাখেন। তখন আমার হাজবেন্ড এগুলো দেখে আমাকে প্রচুর মারেন, প্রচুর। এর আগে জানতো না হাজবেন্ড? না। আহারে, প্রচুর মারেন। মারবে কি, ওর তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা হ্যাঁ। এগুলো দেখার পরে। আপনি ওকে মানে না জানিয়ে আপনি তো প্রচুর মারার পরে আমি তো মারে কি, মানে ওই সময়টাতে একটা ছেলের ব্রেন আউট হয়ে যাওয়ার কথা স্বাভাবিক, কারণ তার ওয়াইফ না থাকলে ঠিক আছে ফাইন, কিন্তু যেহেতু জিনিসপত্র যখন তার চোখের সামনে পড়ছে, শুধু ছেলে না একটা মেয়ে হলো কি কি ধরনের চিন্তা ভাবনা, কি অবস্থা দাঁড়াবে। এবং এগুলা যে আজকে যে এখানে আসলে উনি এভাবে বলছেন, এটা আমাদের সমাজে এখন ভয়ঙ্কর রকম ভাবে এগুলো আসলে এই সোশ্যাল মিডিয়া বলেন, এই প্রযুক্তি বলেন, এগুলো যে আমাদেরকে কি পরিমাণে ইনসিকিউর করেছে। এই অনুষ্ঠানগুলোর কারণে প্রচার করা যে আমাদের সবার সাবধান হওয়া উচিত। আমি এই টপিকগুলো না বললে আমি জানি আমি এই শো থেকে যাওয়ার পরে আমার ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, এগুলো নিয়ে আমি জানি, এই জন্যই বললাম। খাইতে হবে বাস্তবে, সে তো আমাকে লোভ লালসা দেখাইছে যে বিয়ে করবে। তখন অবধি আপনি দোষ স্বীকার করছেন ওই সময়টাতে যে আপনার ভুল হয়েছে? এটা আমার ভুল হয়েছে, আমার ফেস দেখা যাচ্ছে, আমার দোষ না স্বীকার করে তো ওই ছেলের ফেস দেখা গেছে? ওই ছেলের ফেসও দেখা যাচ্ছে। কত সালের ঘটনা এটা? 22 সালের ঘটনা। আপনি পুলিশের কাছে গেছেন, মামলা করেছেন? কেন করেননি এখন অবধি? আমার মানে এখন মানে নতুন করে 1 মাস হয়েছে এগুলো শুরু করতেছে সে, যে আমি আপনার হাজবেন্ডের সহযোগিতা নিয়ে আপনার হাজবেন্ড সহ আপনি সহ গিয়ে তো এটা আইনের আশ্রয় নিতে পারতেন, করেন নাই আপনারা? না করি না। যদি এরকম কখনো কেউ করে ব্ল্যাকমেইল, বাংলাদেশের আইন অনুসারে পর্নোগ্রাফি অ্যাক্ট এবং একই সাথে সাইবার ক্রাইম অ্যাক্ট অনুসারে আপনারা মামলা করতে পারবেন। কোনোভাবেই এটাকে টলারেট করবেন না। কোনো রকম যদি কেউ কোনো ব্ল্যাকমেইলের ঝুঁকি দেয়, যে মানে বলে যে তো আরও পাবলিশ করবো, কোনোভাবেই ভয় পাবেন না, মামলা করেন।
এবং মামলা অবশ্যই করবেন। যদি থানাতে মামলা না হয় কোর্টে যাবেন, কোর্টে গিয়ে মামলা করবেন। হ্যাঁ, জি। তো আমার পরিস্থিতিটা তখন এরকম ছিল, প্রত্যেকটা মানুষ আমাকে ফোন দিয়ে বলে, আমার ইভেন আমার নিজের ভাই ফোন দিয়ে বলে যে এসব কি। তখন আমি আসলে অনেকবার গেছি, তখন আমার হাজবেন্ডের সঙ্গে থাকা অবস্থায় গলায় গেছি, ও ওই তখনও আমাকে মারে যে তুই কেন যাবি কিংবা এরকম কিছু। আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু আসলে নেশা করতেন, তো এই জন্য এরকম প্রত্যেকটা খোটা শুনতে হচ্ছে আমার দোষ, আমি করছি, আমাকে মানে সব প্রতিনিয়তই দেখছোস মানে গেছোস এটা দেখাইছোস মানে এরকম খোটা দিচ্ছে আমাকে। আমি আমার হাজবেন্ডের কাছ থেকে চলে যাই, ওই যে বললাম না আমার যে একজন শো করায় বাসায় মেয়ে রেখে, তখন আমার বাচ্চার বয়স 10 মাস এরকম। তখন আমার জামাই আমাকে প্রচুর ভালোবাসতেন, বিভিন্ন জায়গায় মানে যেই জায়গায় আমি যেতে পারি পরিচিত সব জায়গায় গেছেন সে আমাকে খোঁজার জন্য। আমি টোটালি সিম টিম অফ করে মানে আমি চাচ্ছিলাম যে হয়তো বা মরে যাবো, নয়তো বা এমন কোথাও যাবো কেউ যেন আমাকে না পায়। তো সেখানে যে আমি একটা শো করার পর আমার হাজবেন্ডকে ডিভোর্স দিই, কোর্টের থেকে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে বাচ্চাকে নিয়ে মানে বাড়ির ভিতরে অপরিচিত একটা জায়গায় যেখানে আমি চলে আসি। আসার পরে আমার বাচ্চাকে মানুষের কাছে রেখে গার্মেন্টসে চাকরি নিই, এগুলো সব ছেড়ে ছুটে দিয়ে টোটালি মানে যেতে আমাকে কেউ কোথাও না পায়। তখন কি সম্পর্ক আপনার তো তখন আমার লাইফটা অলরেডি হেল্প করে দিচ্ছে, সাথে কমিউনিকেশন আছে তখন মানে আপনার? কারোর সঙ্গে না, আমার হাজবেন্ডের সঙ্গেও না, সঙ্গেও না। তারপর আমি এখন গার্মেন্টসে চাকরি করি। এখন মানে আমাকে কোনোভাবে কনভিন্স করতে মানে পারতেছে না আমার মাকে। আমার মার নাম্বার ওর কাছে আছে, আমার মাকে ফোন দেন দিয়ে বিভিন্নভাবে ট্রেড করেন যে এগুলো আরো পাবলিক করবে, আরো ছাড়বে। আপনার মার নাম্বার পেলো কিভাবে? গভীর সম্পর্ক ছিল, সেখান থেকেই দেওয়া সবকিছু শেয়ার করছে সবকিছু। হ্যাঁ, আমার মা আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত বকে যে এরকম। তো এখন ইদারিং যা করতেছে যে হচ্ছে আমার যাদের সঙ্গে শো করছি মানে প্রোগ্রাম করছি বিভিন্ন অ্যারেঞ্জার, তাদের সঙ্গে তো একটা ডান্স প্রোগ্রামে গেলে সেলফি তো তুলে ফেসবুকে ছাড়ে যে আমরা প্রোগ্রামে আসছি। তো ওই যে অশ্লীল গুলা পাশাপাশি দাঁড়ায় মানে সেলফি উঠাইছি, ওই মাঝখানে অশ্লীল পিক দিয়ে ছাড়তেছে ওই আইডি। এই ছেলের যে কাজটা করছে আপনি নিশ্চিত ওই করতেছে? হ্যাঁ। ওর বাড়ি কোথায় আপনি জানেন? হ্যাঁ। ওর বাবা মার ঠিকানা জানেন? না, ওর বাবা মার ঠিকানা জানি না, কিন্তু ওর বাড়ি কোথায়, কোন থানাতে বাড়ি, এগুলো বের করতে পারছেন আপনি? এইটার হচ্ছে আপনি অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, এটা তো বাংলাদেশের আইনেই আছে, এটা ব্ল্যাকমেল করার কোনো সুযোগ নাই। আপনি উনি যদি বাংলাদেশে নাও আসে, আপনি ওনার পরিবারের নাম বা সমস্ত কিছু মেনশন করে আপনি থানায় যান, অন্তত একটা জিডি করেন, আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, আর সারা জীবন ব্ল্যাকমেল করবে। হ্যাঁ, তো এখন ওদেরকে ব্ল্যাকমেল করতেছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে বলতেছে ওরা। আর ওনার সঙ্গে যারা ছবি তুলেছে তারাও এখন বিপদে আছে। তো এখন ওরা ওই যে স্ক্রিনশট আছে আমার কাছে, ওরা আমাকে বিভিন্নভাবে মানে এক কথাই রাগারাগি করতেছে আমার সঙ্গে। এটা এই রিসেন্টলি ঘটনা। তো আপনার চলে কিভাবে এখন? গার্মেন্টসে জব করি। সাবেক স্বামী মানে এখন তার স্বামী নেই, আপনি ডিভোর্স দিয়েছেন, কত বছর আগে দিয়েছেন? 2 বছর হয়ে গেছে। উনি আর যোগাযোগ করে আপনার সঙ্গে? বাচ্চার সঙ্গে কথা বলে। আপনাকে চায় না? চাই মানে আমি চাচ্ছি না, কারণ গেলে আবার ওই প্রতিনিয়তই খোটা শুনতে হবে। আপনি তাকে মন থেকে ভালোবাসেন আপনার হাজবেন্ডকে? অবশ্যই। সবচেয়ে বড় ক্ষতিটা তো এটাই করছেন। একটা কথা বলি, বলে অনুষ্ঠানটা শেষ করব। সংসারে হাজবেন্ডের সঙ্গে অশান্তিতে আছেন, সংসারে ওয়াইফের সঙ্গে অশান্তিতে আছেন, সেই অশান্তির লাঘবের জন্যে যদি থার্ড পার্টি কাউকে আশ্রয় দেন, আপনি যদি মনে করেন এতে আপনি শান্তিতে থাকবেন, আপনার চেয়ে বোকার পৃথিবীতে কেউ নাই। থার্ড পার্টি যদি আপনার ফার্স্ট পার্টি হয়, তাহলে আপনি বর্তমানে যার সঙ্গে আছেন তাকে বাদ দেন, আগে বাদ দিয়ে তারপর তার কাছে আপনি যান। এক্সিস্টিং একটা জায়গায় থাকার পরে আপনি সাইডে আরেকজনকে রেখে যদি মনে করেন যে আপনি শান্তিতে থাকবেন, আপনার সেই শান্তি হয়তো বা কিছুদিনের জন্য হয়তো শান্তিকর মনে হবে, বাট ইউ ডোন্ট নো দ্য রেজাল্ট কতটা ভয়ানক হইতে পারে এটা আপনি বুঝবেন কিছুদিন পরে। ঠিক আছে? সো যারা এসবের মধ্যে আছেন তারা সিদ্ধান্ত নেন। এক হচ্ছে আপনি আপনার হাজবেন্ডের থেকে বা ওয়াইফ থেকে বের হয়ে যান, যে আপনি সংসারে ভালো লাগছে না, সে বের হয়ে যাওয়ার রাইট আপনার আছে। তারপরে আপনি যা করেন আপনার লাইফ নিয়ে করেন। কিন্তু থাকা অবস্থায় আপনি একজন, যেটাকে চিট বলি আমরা, থাকা অবস্থায় আপনি এই যে জিনিসগুলো করছেন, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমি তো আপনার হাজব্যান্ডকে বলবো যে খুব ভালো মানুষ, শোনেন কিছু মনে করেন না, হ্যাঁ, এরকম জিনিস ধরা পড়ে ভালো মানুষও বলি কিভাবে ভাই আপনাকে বলেন তো? আপনার সামনে আপনার ওয়াইফ ভিগো লাইভ করতেছে, আপনার সামনে আপনার ওয়াইফ ডান্স করে করে আপনারে খাওয়াইতেছে, মিয়া আপনার এই প্রসঙ্গ আসলেই তো আপনাকে নিয়ে আর তো কিছু বলার থাকে না। আপনি এতটুকু দিচ্ছেন তো বাকিটুকু সে করবে না? মানে আমার বক্তব্যগুলো খুব পার্সোনালাইজড হয়ে যাচ্ছে। আমি বরং ইন জেনারেলি বলতে চাই, যে কোনো বিপদগামিতার সাময়িক আনন্দ দিলেও এটা
ফলাফলটা খুব ভয়ানক হয়ে যায়। এই যে আপনার হাজবেন্ড এত আপনার গায়ে হাত তুলেছে, এত অত্যাচার করেছে, তারপরও তো আপনার হাজবেন্ড আপনার জীবনে এত বড় ক্ষতি করে নাই যত বড় ক্ষতি করে দিছে। এটা আমার হাজবেন্ড বলে, প্রতিনিয়তই বলে যে আমি তো পারলাম না, এটা বলে, এখনো বলে। সবচেয়ে বড় ক্ষতিটা কার হয়েছে বলেন তো? আমার বাচ্চা আর আমার বাচ্চার ফেসটাও তো আসছে। ওই ভিডিওগুলোতে আপনার বাচ্চার ফেসও আছে। ঠিক। মানে ওই ভিডিও কলে যখন ছিল, বাচ্চাটা তো অল্প বয়স, বাচ্চাটা হয়তো আশেপাশ দিয়ে ঘুরে বেরিয়েছে, এবং ওই ভিডিও কল যখন রেকর্ড করেছে এই ভদ্রলোক তো অবশ্যই না, সে যে রেকর্ড করেছে এবং সেই রেকর্ডের মধ্যেই বাচ্চার ছবিটা চলে আসছে। কত বড় ক্রাইম আপনি চিন্তা করে দেখেন, যে একটা বাচ্চা দুনিয়াতে বড় হওয়ার আগেই তাকে সামাজিকভাবে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের মানসিকতা। আচ্ছা ভাই, আপনি তো এই ভিডিওটা দেখবেন, আমি ধরে নিলাম যার সঙ্গে আপনি এই সম্পর্কটা করছেন সে সবচেয়ে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ। আমি আপনার পক্ষ থেকে একটা কথা বলি, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কিন্তু এই ভিডিওগুলো যখন আপনি ওর আইডিটা নিয়ে বা ওর আইডিটা বানিয়ে যখন আপনি ছেড়েছেন, আপনি আসলে এটা কি প্রমাণ করলেন? আপনি এটা দিয়ে প্রমাণ করতে চাইলেন যে ও পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ? ওর থেকেও কয়েকশো গুণ খারাপ মানুষ হচ্ছেন আপনি। আপনার চেহারাগুলো ওখানে দেখা যাচ্ছে, এবং নট অনলি দ্যাট, ওর যে ছোটো বাচ্চাটা, সেই ছোটো বাচ্চাটাও কিন্তু এই স্ক্রিনশটগুলোর মধ্যে আছে, এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলোর মধ্যে আছে। মানে মাথায় কি বিন্দুমাত্র সেন্সটুকু কাজ করে না যে একে তো পাপ, আর দ্বিতীয়ত আমি এই পাপের সাক্ষীগুলো রেখে যাচ্ছি? মানে এই বাচ্চাটার কি অপরাধ ছিল? সামাজিকভাবে এই বাচ্চাটা যখন বড় হবে, এগুলো তো কখনো যাবে না ইন্টারনেট থেকে, তখন এই বাচ্চাটার কাছে মা কি জবাব দিবে, বাপ কি জবাব দিবে? বংশানুক্রমে, মানে জেনারেশন বাই জেনারেশন, এই আপনাদের দুজনের ভুলগুলো তারা ক্যারি করে যাবে। আপনি গল্পটা কেন বললেন বলেন তো? আসলে আমার গল্পটা বলার মেন সেটা ছিল যে আমি যে ভুলটা করছি আর 10টা মেয়ে যেন না করে। ফার্স্ট অফ অল, একদম ছোট থেকে যে ভুল ডিসিশনগুলো নিছি এগুলো যেন না, আমাকে দেখে যেন আর শিখে। সংসার করতে পারছেন না এরকম অনেকেই আছেন, আমাদের সমাজে আছেন। সংসার থেকে বের হয়ে যাওয়া কোনো অপরাধ নয়। সংসার থেকে বের হয়ে যেতে হলে বের হয়ে যাবো আমরা। হ্যাঁ, সফোকেটিং লাগছে, কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছি না, জানি ওই মানুষটাকেই চাই, তারপরও ওই মানুষের সঙ্গে আমার থাকতে হচ্ছে, এবং যখন দূরে যাই দূরে থাকতে পারি না, কাছে চলে আসতে হয়, সম্পর্কটা কোনোভাবেই ভালো যাচ্ছে না, মনের ভয়ঙ্কর রকম কষ্ট হবে। তারপরেও যদি আপনার ডিভোর্সে যেতে হয় যান, সেপারেশনে যেতে হবে যান। যাওয়ার পরে আপনার জীবনে যদি কেউ আসে, সেটা তো খুবই ন্যাচারাল, আসতেই পারে। কিন্তু থাকা অবস্থাতেই আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে যদি এই ধরনের কাজ করেন বা করতে থাকেন, দ্য রেজাল্ট ইজ নট গুড। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সৎ সাহস নিয়ে আজকে এটা এখানে এসে বলেছেন। আমরা যতটুকু পারি প্রেসাইজ করে আমরা গল্পটা এখানে প্রচার করলাম, এবং আপনার এই ভুল থেকে হাজার মানুষ হয়তোবা শিখবে। আসলেই কি শিখবে, এটা হচ্ছে কথা। আপনার বয়স তো অনেক অল্প, আপনি এখন গার্মেন্টস করে আপনি আপনার সন্তানের সঙ্গে আছেন, ঠিক আছে, আপনার রিয়েলাইজেশন আছে, আপনি হয়তো একটা সময় কাটিয়ে উঠতে পারবেন। তবে একটা কথা বলি, আজকে যে ওর যে ভুলটা হয়েছে, এই ভুলের পেছনে কিন্তু ওনার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওর লাইফে কোনো মেন্টর ছিল না, বাট মেন্টর থাকার পরেও যে মানুষের জীবনে এত বড় ভুল হয় না, এটা কিন্তু না। মেন্টর থাকার পরেও ভুল হয়, সাপোর্ট দেওয়ার পরেও ভুল হয়, অতিরিক্ত শাসন করে সুন্দরভাবে বড় করার পরেও ভুল হয়। এই যে আমি এত কথা বলে যাচ্ছি, এমনও হতে পারে দেখো আমার জীবনে হয়তো এর চেয়েও বড় ভুল আছে। ভুল আমাদের সবারই হয়, কিন্তু এই ভুল থেকে আমরা কি শিখবো সেটাই হচ্ছে ফ্যাক্ট। একজনের ভুল থেকে আমরা অন্তত এতটুকু শিখতে চাই যে আল্লাহ এত বড় ভুল যাতে আমি কখনো না করি, এবং সবসময় এই প্রার্থনাটুকু যেন থাকে যে উনি যেভাবে করেছেন, ওনাকে আঙুল তোলা আমাদের উদ্দেশ্য নয়, ওনাকে জাজমেন্ট করাটা আমাদের উদ্দেশ্য নয়, আমরা যাতে এই ভুলটা এড়িয়ে চলতে পারি। সো আমার এই ভিডিও দেখে আমি যেই ভদ্রলোক এইসব কাজ করছেন তাকেও বিরত থাকতে বলবো যে ভাই আজকে থেকে শেষ করেন, আর আগায়েন না। প্রত্যেকটা মানুষেরই সুন্দরভাবে বাঁচার রাইট আছে, সুন্দরভাবে বাঁচার রাইট নিয়ে তাকে থাকতে দেন, বাঁচতে দেন। আমরাও চেষ্টা করি ভালোভাবে বাঁচার জন্য, অন্তত এই পথগুলোতে যেন আমাদের কখনো ভুলেও যাতে না যাওয়া হয়। শেষ করছি আজকের মতো। ভালো থাকুন প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।